বিটকয়েন নামটা তো আমরা সবাই শুনেছি, কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে সেটা কি কখনো ভেবে দেখেছি? চলুন না আজ একদম সহজ করে পুরো ব্যাপারটা বোঝা যাক। আমরা একটা বিটকয়েন লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটা দেখব। তো সব কিছু শুরু কিন্তু এই একটা আইডিয়া থেকে। দেখুন, বিটকয়েনের যিনি স্রষ্টা সাতোশি নাকামোতো, তিনি কি বলেছিলেন? তার স্বপ্ন ছিল এমন একটা ডিজিটাল টাকা তৈরি করা যা পাঠাতে কোনো ব্যাংক বা থার্ড পার্টি দরকার হবে না, মানে একদম সরাসরি একজনের কাছ থেকে আরেকজনের কাছে। ভাবা যায় এটা পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কতটা বদলে দিতে পারে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটাই আসে, আমাদের চেনা জানা টাকা মানে ব্যাংক নোট বা ডিজিটাল পেমেন্টের সাথে বিটকয়েনের আসল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। দেখুন, আমাদের টাকার সিস্টেমটা চলে কিভাবে? ব্যাংক, সরকার এরাই সব কন্ট্রোল করে, তাই না? কিন্তু বিটকয়েনের জগতে কোনো বস নেই, এখানে কোনো সেন্ট্রাল অথরিটি নেই। পুরো সিস্টেমটা চলে একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ওপর, যেখানে সবাই মিলেমিশে লেনদেনগুলো ম্যানেজ করে। এটাই হলো ডিসেন্ট্রালাইজেশন। বেশ, তাহলে এই নতুন ধরনের টাকা ব্যবহার করতে কি লাগে? চলুন সেই ডিজিটাল জগতের মানিব্যাগ আর অ্যাকাউন্ট নম্বরের গল্পটা একটু শুনি। আমরা যখন ওয়ালেট শব্দটা শুনি কি মনে হয়? যে এর ভেতরে টাকা রাখা আছে, তাই তো? কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। ওয়ালেটে কিন্তু আসলে কোনো কয়েন থাকে না। তাহলে কি থাকে? থাকে সবচাইতে জরুরি জিনিসটা, আপনার প্রাইভেট কি। এটাই হলো আপনার ডিজিটাল সম্পদের আসল চাবি। এই পুরো প্রসেসটা একটা ওয়ান ওয়ে রাস্তার মতো। দেখুন, প্রথমে সিস্টেম একটা প্রাইভেট কি জেনারেট করে। এটা আপনার একদম গোপন পাসওয়ার্ড, যা শুধু আপনি জানবেন। এই প্রাইভেট কি থেকে অঙ্ক কষে তৈরি হয় পাবলিক কি, আর সেই পাবলিক কিকে হ্যাশ করে বানানো হয় আপনার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আপনি সবাইকেই দিতে পারেন, অনেকটা ইমেইল অ্যাড্রেসের মতো, টাকা রিসিভ করার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, অ্যাড্রেস থেকে কেউ কোনোদিনও আপনার প্রাইভেট কি খুঁজে বের করতে পারবে না। এটা গাণিতিকভাবেই অসম্ভব। ওকে, বেসিক্স তো বোঝা গেল। এবার চলুন আসল জার্নিটা শুরু করি। একটা লেনদেন ঠিক কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই পুরো রাস্তাটা আমরা ট্রেস করব। দেখি তো বাস্তবে কি ঘটে। আচ্ছা, লেনদেন বা ট্রানজ্যাকশন বলতে আমরা কি বুঝি? টাকা পাঠানো? বিটকয়েনের ক্ষেত্রে এটাকে এভাবে ভাবা যেতে পারে। এটা আসলে টাকার মুভমেন্ট না, বরং একটা ডিজিটাল নির্দেশ। প্রেরক তার প্রাইভেট কি দিয়ে একটা নির্দেশে সই করে, যা পুরো নেটওয়ার্ককে বলে দেয় যে, শুনো, এই পরিমাণ বিটকয়েনের মালিকানা এখন থেকে বদলে অমুককে দিয়ে দাও। ব্যাস, এটুকুই। ব্যাপারটা আরও সহজ করে বলি, ধরুন আপনি দোকানে গেলেন ১০০ টাকার একটা জিনিস কিনতে, কিন্তু আপনার কাছে আছে ৫০০ টাকার নোট। আপনি তো আর নোটটা ছিঁড়ে ১০০ টাকা দেবেন না, তাই না? আপনি পুরো ৫০০ টাকাই দেবেন। দোকানদার ১০০ টাকা রেখে আপনাকে ৪০০ টাকা ফেরত দেবে। বিটকয়েনের লেনদেনও ঠিক এমনই। আপনার কাছে যদি 0.5 বিটিসি থাকে আর আপনি 0.2 বিটিসি পাঠাতে চান, তাহলে পুরো 0.5 বিটিসি খরচ হবে। 0.2 বিটিসি চলে যাবে প্রাপকের কাছে, আর বাকি 0.3 বিটিসি চেঞ্জ হিসেবে আপনার নিজের অ্যাড্রেসই ফেরত আসবে। ইন্টারেস্টিং, তাই না? তো লেনদেনটা তো পাঠানো হলো, কিন্তু তারপর এটা কোথায় যায়? আর এত লক্ষ লক্ষ লেনদেনের হিসাবই বা কে রাখে? এর উত্তরটাই হলো বিটকয়েনের আসল ম্যাজিক, ব্লকচেন। সহজ কথায় এটা একটা বিশাল পাবলিক হিসাবের খাতা, মানে একটা লেজার। আর এই খাতাটা কোনো একটা ব্যাংকের ভল্টে রাখা থাকে না, বরং নেটওয়ার্কের হাজার হাজার কম্পিউটারে এর একটা করে কপি থাকে। সবাই সবকিছু দেখতে পায়, একদম স্বচ্ছ। আর একে ব্লকচেন কেন বলে? কারণ লেনদেনগুলো এক একটা ব্লকের মধ্যে গোছানো হয়, আর প্রত্যেকটা নতুন ব্লক তার আগের ব্লকের সাথে একটা ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ দিয়ে জুড়ে যায়, ঠিক যেন একটা শিকল। এর ফলে কি হয়, কেউ যদি মাঝখানের কোনো একটা ব্লকে ঘাপলা করতে চায়, তাকে শুধু ওই ব্লকটা না, বরং তারপরে সব কটা ব্লক পাল্টাতে হবে, আর সেটা করা প্রায় অসম্ভব একটা কাজ। আচ্ছা, তাহলে বোঝা গেল যে ব্লকগুলো একটার পর একটা চেইনে যোগ হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে যোগ করবে এই ব্লকগুলো? যেহেতু কোনো বস নেই, তাহলে কে ঠিক করবে কোন লেনদেনগুলো সঠিক আর কোন ব্লকটা চেনে যাবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান। এটা কত বড় একটা সংখ্যা তা মুখে বলাও কঠিন। জানেন এটা কি? এটা হলো বিটকয়েন নেটওয়ার্ক প্রতি সেকেন্ডে যতগুলো কম্পিউটেশনাল ক্যালকুলেশন করে তার সংখ্যা।
এই অবিশ্বাস্য পরিমাণ শক্তি পুরো নেটওয়ার্ককে পাহারা দেয়। এটা আক্ষরিক অর্থেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্কগুলোর মধ্যে একটা। আর এই বিপুল পরিমাণ শক্তি যে প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সেটারই নাম হলো মাইনিং। মাইনিংকে একটা বিকেন্দ্রীভূত লটারির মতো ভাবতে পারেন। সারা বিশ্বের মাইনাররা অমনসম একটা কঠিন গাণিতিক ধাঁধা সমাধান করার জন্য প্রতিযোগিতা করে। যে সবার আগে সমাধান করতে পারে সেই বিজয়ী হয়। আর তার পুরস্কার কি? সেই পরবর্তী ব্লকটা চেইনে যোগ করার সুযোগ পায় এবং নতুন বিটকয়েন জিতে নেয়। তো দেখুন, মাইনাররা কি করে? ওরা পেন্ডিং থাকা লেনদেনগুলো এক জায়গায় করে একটা ব্লক বানায়। তারপর দিনরাত কম্পিউটেশনাল পাওয়ার খরচ করে ওই ধাঁধাটা সলভ করার চেষ্টা করে। যে জিতে যায় সে তার ব্লকটা পুরো নেটওয়ার্কে জানিয়ে দেয়। বাকিরা সেটা ভেরিফাই করে নিজের খাতায় যোগ করে নেয়। আর এই বিশাল পরিশ্রম আর বিদ্যুতের খরচের বিনিময়ে বিজয়ী মাইনার পুরস্কার হিসেবে পায় একদম নতুন তৈরি হওয়া বিটকয়েন আর লেনদেনের ফি। তার মানে সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে সততার সাথে কাজ করলেই লাভ। ফলে নেটওয়ার্কটা নিজেকে নিজেই সুরক্ষিত রাখে। তো আমরা পুরো লেনদেনের যাত্রাটা দেখলাম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এর আসল তাৎপর্যটা কি? এই কথাটা আমার খুব পছন্দের। মাস্টারিং বিটকয়েন বইয়ের এই উক্তিটা ভাবুন। প্রকৃতি আমাদের দেখায় যে কোনো সেন্ট্রাল বস বা জটিল নিয়ম ছাড়াই অসাধারণ সব সিস্টেম তৈরি হতে পারে। একটা পিঁপড়ের কলোনির কথা ভাবুন। কোনো রাজা বা রানী তাদের বলে দেয় না কি করতে হবে, তবুও তারা সবাই মিলে কি দারুণভাবে কাজ করে। বিটকয়েনও ঠিক তেমনই একটা স্বসংগঠিত সিস্টেম। আর এটাই হলো সবকিছুর মূল কথা। বিটকয়েন এমন একটা সিস্টেম যেখানে আমাদের আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অন্ধভাবে বিশ্বাস করতে হয় না। এখানে বিশ্বাসে জায়গাটা নিয়ে নিয়েছে গণিত আর কম্পিউটেশনাল প্রমাণ। আপনি কাউকে বিশ্বাস করছেন না, আপনি সিস্টেমের কোডটাকে বিশ্বাস করছেন, যা সবার জন্য উন্মুক্ত। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি প্রতিষ্ঠান নয় বরং কোড দিয়েই টাকাকে সুরক্ষিত করা যায়, তাহলে এরপর আর কি সম্ভব? ভাবুন তো একবার।